ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আজকে আমরা পড়বো ফোটনিক ক্রিস্টাল। তো ফোটনিক ক্রিস্টাল যদি আমরা পড়তে চাই, সবার আগে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে ফোটনিক্স। ফোটনিক্স বলতে আমরা কি বুঝি, ডেফিনিশন যদি বলি, হোয়াট ইজ ফোটনিক্স, যদি একদম ইনিশিয়ালি বা সিম্পলি যদি বলি আমরা, তাহলে ফোটনিক্স হচ্ছে কি, ফোটনের প্রপার্টি বা লাইটের প্রপার্টি কন্ট্রোল নিয়ে কাজ করে। তো ফোটনিক্স কে যদি আমরা ডিফাইন করি, এটা হচ্ছে কি, জেনারেশন, প্রপাগেশন, ডিটেকশন এন্ড কন্ট্রোল অফ ফোটনস। মানে ফোটন আমরা কিভাবে জেনারেট করতে পারি, ফোটন কিভাবে একটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রপাগেট করে, তারপর আমরা কিভাবে ওইটাকে ডিটেক্ট করতে পারি, আর কিভাবে ওইটার প্রপাগেশনটাকে কন্ট্রোল করতে পারি। সো এই জিনিসগুলো যেই ডিসিপ্লিনে আলোচনা করা হয়, ডিসকাস করা হয়, ওইটাকে আমরা বলি ফোটনিক্স। ফোটনিক্স এর তাহলে ডেফিনিশনটা কিরকম হচ্ছে, যে ডিসিপ্লিন দ্যাট ইনভলভস দ্য জেনারেশন, প্রপাগেশন, ডিটেকশন and control of photons for enabling functions such as transferring or processing information, sensing or measuring changes and physically modifying material characteristics. So এই জিনিসগুলা যেই ডিসিপ্লিনের আন্ডারে কাজ করা হয় ওইটাকে আমরা বলি ফোটনিক্স। এখন ফোটনিক্স তো বুঝলাম, ফোটনিক ক্রিস্টাল যদি বলি, তাহলে ফোটনিক টার্ম থেকে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে রিলেটেড টু ফোটন অর রিলেটেড টু লাইট। আর ক্রিস্টাল, ক্রিস্টাল নাম থেকে আমরা বুঝতে পারতেছি কি, ক্রিস্টাল মানে হচ্ছে একটা পিরিয়ডিসিটি অথবা পিরিয়ডিক অর্ডার থাকবে। সো এই জায়গায় ক্রিস্টাল মিন্স কি, পিরিয়ডিসিটি অর পিরিয়ডিক ভেরিয়েশন। সো আমরা যদি ফোটনিক ক্রিস্টাল বুঝাইতে চাই, তাহলে হচ্ছে কি, এমন একটা স্ট্রাকচার যেটা পিরিয়ডিক ভেরিয়েশন থাকবে, ওই স্ট্রাকচারের মধ্য দিয়ে আমরা ওই যে ফোটনের জেনারেশন, প্রপাগেশন, ডিটেকশন, এই জিনিসগুলো স্টাডি করব, ওইটাকে আমরা বলতেছি ফোটনিক ক্রিস্টাল। সো এটা যদি ডিফাইন করি তাহলে কি, স্ট্রাকচার্ড টু প্রসেস এ পিরিয়ডিক মডুলেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো এখানে আমরা বলছি যে পিরিয়ডিসিটি অর পিরিয়ডিক ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা কিসের হবে, এই পিরিয়ডিক ভেরিয়েশনটা হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের অথবা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটাকে বলি। তাহলে স্ট্রাকচার্ড টু প্রসেস এ পিরিয়ডিক মডুলেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের পিরিয়ডিক ভেরিয়েশন থাকবে, ইনফ্লুয়েন্স দ্য প্রপাগেশন এন্ড কনফাইনমেন্ট অফ লাইট উইদিন ইট। ওই স্ট্রাকচারের মধ্য দিয়ে লাইটের প্রপাগেশন আর কনফাইনমেন্টটাকে, ওই ক্রিস্টাল স্ট্রাকচারটা কিভাবে ইনফ্লুয়েন্স করে, ওইটাই স্টাডি করা হচ্ছে ফোটনিক ক্রিস্টালের কাজ। এখন টাইপস অফ ফোটনিক ক্রিস্টাল আমরা একদম জেনারেলি তিনটা টাইপে ভাগ করতে পারি বেসড অন দ্য পিরিয়ডিসিটি। একটা হচ্ছে 1D ফোটনিক ক্রিস্টাল, যেখানে পিরিয়ডিসিটি হচ্ছে শুধুমাত্র একটা ডিরেকশনে থাকবে। যেমন এই স্ট্রাকচারটা খেয়াল করো, এখানে যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস হয়, তাহলে পিরিয়ডিসিটিটা এক্সিস্ট করে শুধুমাত্র জেড অ্যাক্সিসে। আমরা যদি জেড প্লেন বরাবর যাই, তাহলে প্রথমে পাবো একটা N2 পিরিয়ড, N2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ম্যাটেরিয়াল, তারপরে N1, তারপর আবার N2, এভাবে একটা পিরিয়ডিসিটি রিপিট করবে। কিন্তু এক্স ডিরেকশনে গেলে বা ওয়াই ডিরেকশনে যদি আমরা যাই, তাহলে কিন্তু ম্যাটেরিয়ালটা হোমোজিনিয়াস থাকবে। যে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমরা এক্স ডিরেকশনে মুভ করি, তাহলে একই ম্যাটেরিয়ালের মধ্যে থাকবো, সো পিরিয়ডিসিটিটা ওইদিকে নাই। এই জন্য এই ফোটনিক ক্রিস্টাল যেটা, এটাকে বলা হয় 1D ফোটনিক ক্রিস্টাল। আর 2D ফোটনিক ক্রিস্টাল কোনটা, যেই জায়গায় পিরিয়ডিসিটিটা দুইটা ডিরেকশনে থাকবে, আর থার্ড ডিরেকশনে সেটা হোমোজিনিয়াস হবে। যেমন এই স্ট্রাকচারটা খেয়াল করো, এই ক্ষেত্রে হচ্ছে এই ডিরেকশন আর এই ডিরেকশন, দুইটা ডিরেকশনেই আমাদের এটা পিরিয়ডিক, মানে এই অ্যাক্সিস অনুসারী, এই অ্যাক্সিস অনুযায়ী ওয়াই ডিরেকশন এন্ড জেড ডিরেকশন, দুইটা ডিরেকশনে আমাদের পিরিয়ডিসিটি আছে, কিন্তু এক্স ডিরেকশনে এটা হোমোজিনিয়াস। তো এই জন্য এটা হচ্ছে 2D ফোটনিক ক্রিস্টাল। তাহলে 3D কি হবে, যে তিনটা ডিরেকশনে সেটা পিরিয়ডিক থাকবে। যেমন এই স্ট্রাকচারটা, যে আমি যে কোনো ডিরেকশনে যাই না কেন, একটা পিরিয়ডিসিটি পাবো আমি। সো এটা হবে 3D ফোটনিক ক্রিস্টাল। এখন আমরা যে পিরিয়ডিসিটির কথা বলতেছি, এই পিরিয়ডিসিটির রেঞ্জটা কিরকম হবে, মানে কতটুকু ডিস্টেন্স পরে পরের স্ট্রাকচারটা রিপিট করবে, এটা হচ্ছে পিরিয়ডিক ভেরিয়েশন মাস্ট বি অফ ওয়েভলেন্থ স্কেল। যেমন আমি যদি ন্যানোমিটার ওয়েভলেন্থে কাজ করি, তাহলে আমাদের এই পিরিয়ডিসিটিটাও ন্যানোমিটার ওয়েভলেন্থের কাছাকাছি হইতে হবে।
এটা যদি এখন আমি পিরিয়ড ধরো এই n1 থেকে n2 যদি আমি 100 মিটার দূরে রেখে দেই, তাহলে ন্যানোমিটার দিয়ে ওয়েভলেন্থ পাস করলে ওইটা তার কাছে পিরিয়ডিক মনে হবে না, ওইটা তার কাছে মনে হবে হোমোজিনিয়াস, কারণ 100 মিটার তো হিউজ স্পেস ন্যানোমিটারের কম্পারিজনে। সো এই জন্য এই পিরিয়ডিক ভেরিয়েশনটা অবশ্যই ওয়েভলেন্থ স্কেলে হইতে হবে, কারণ যখন লাইট প্রপাগেট করবে তখন যাতে সে এই পিরিয়ডিসিটিটা ফিল করে, বুঝতে পারে। এই জন্য পিরিয়ডিসিটিটা যদি ওয়েভলেন্থ স্কেলে থাকে তাহলে এটা ফোটনিক ক্রিস্টাল হিসেবে কাজ করবে। এখন আমরা দেখবো একটু 1D ফোটনিক ক্রিস্টাল এটা কিভাবে কাজ করে। সো 1D ফোটনিক ক্রিস্টাল হচ্ছে একদম আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম যে ব্র্যাগ ডিফ্রাকশন মিরর বা ডাইইলেকট্রিক মিরর যেটা পড়ছিলাম, যে একটার পর আরেকটা একটার পর আরেকটা এরকম যদি স্ট্যাক অফ মিরর থাকে তাহলে কি হয়, প্রত্যেকটা সারফেস থেকে লাইট রিফ্লেক্টেড হয়। সো ওই যে আমরা ডাইইলেকট্রিক মিরর যেটা পড়ছিলাম, ব্র্যাগ ডিফ্রাকশন মিরর, ওইটা হচ্ছে ওয়ান টাইপ অফ 1D ফোটনিক ক্রিস্টাল। কারণ ওই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিসে আমাদের পিরিয়ডিসিটি এক্সিস্ট করে। সো এই যে এই জায়গায় আমরা যদি এই ফোটনিক ক্রিস্টালটা দেখি, তাহলে এইখানে হচ্ছে যখন আমাদের লাইট আসবে, আমরা মিররের ক্ষেত্রে দেখছিলাম, সো একটা যেই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য আমরা এই মিররটা ডিজাইন করছি, ওই পার্টিকুলার ওয়েভলেন্থে তার রিফ্লেক্টেন্স কত থাকে, একদম 100%, 100%-এর কাছাকাছি, মানে সব লাইট সে রিফ্লেক্ট করে দিয়ে দেয়, কোনো লাইট ট্রান্সমিট হইতে পারে না। সো এই জন্য আমরা বলছিলাম ওই ওয়েভলেন্থ, যেমন এই জায়গায় 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট এই স্ট্রাকচার দিয়ে প্রপাগেট করতে পারবে না। সো এই 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট একদম সম্পূর্ণ রিফ্লেক্ট হয়ে চলে আসবে। তো এই রিফ্লেক্টেন্সটা ডিপেন্ড করে কতগুলা লেয়ার ইউজ করছি আমি ওইটার উপরে। যেমন n=10, এইটা দিয়ে বোঝাচ্ছে আমরা 10টা লেয়ার ইউজ করছি, মানে হচ্ছে n1 n2 এই দুইটা মিলে একটা লেয়ার। এরকম যদি আমরা 10টা লেয়ার ইউজ করি তাহলে রিফ্লেক্টেন্স মোটামুটি একদম 100%-এর কাছাকাছি চলে আসে। আবার n1/n2 এই দুইটার ডাইইলেকট্রিক কন্ট্রাস্ট বলে, মানে দুইটার মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্স যত বেশি হবে এটা তত ভালো ফোটনিক ক্রিস্টাল হিসেবে কাজ করবে, মানে তত ভালো রিফ্লেক্টেন্স দিবে সে। তো এই ক্ষেত্রে দেখো এটার কন্ট্রাস্ট বেশি, দুইটাই হচ্ছে 10টা লেয়ার, কিন্তু এইটাতে 2.35 এর সাথে 1.46, আর এটাতে 1.95 এর সাথে 1.46। সো এইটার জন্য ব্যান্ড উইডথটা কমে গেছে, মানে যেই রিজিয়ন জুড়ে মানে তার গ্যাপ ছিল, মানে যেই রিজিয়নের ধরো এখানে কত প্রায় 1300 ন্যানোমিটার থেকে 1900 ন্যানোমিটারের একটু আগ পর্যন্ত এই রিজিয়নের লাইট আসলে রিফ্লেক্ট হয়ে চলে আসে, সো এটা একটা অনেক বড় রিজিয়ন। কিন্তু যখন কন্ট্রাস্টটা কমে গেছে তখন এই ক্ষেত্রে কি হচ্ছে, এই রিজিয়নটা কমে গেছে। আবার যদি আমরা নাম্বার অফ লেয়ার্স আরো কমায় দিই তাহলে দেখা যাবে আমি 100% রিফ্লেক্টেন্স পাচ্ছি না, আর একটু কমে যাবে, সামান্য ট্রান্সমিটেন্স পাওয়া যাবে। এটা আমরা অলরেডি ডিসকাস করছি মানে ডাইইলেকট্রিক মিররের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই সারফেস থেকে একটা লাইট রিফ্লেক্ট হচ্ছে, এই সারফেস থেকে একটা লাইট রিফ্লেক্ট হচ্ছে। তো আমরা যদি 100% রিফ্লেক্টেন্স চাই তাহলে এই দুইটা ওয়েভ কি করতে হবে, অবশ্যই কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করতে হবে। ইন্টারফেয়ার কনস্ট্রাকটিভলি, যদি কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে তাহলে মানে রিফ্লেক্টেড লাইটেই সব পাওয়ার চলে আসবে, কোনো ট্রান্সমিটেড লাইট পাবো না। এই জন্য প্রত্যেকটা সারফেস থেকে যে লাইট গুলা রিফ্লেক্টেড হচ্ছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যাতে টোয়াইস এম পাই অথবা টোয়াইস পাই এর ইন্টিজার মাল্টিপল হয়, এটা যদি আমরা ডিজাইন থেকে এনশিওর করতে পারি। এটা কিভাবে ডিজাইন থেকে এনশিওর করা যায় এটা আমরা গত ক্লাসে দেখছি, যে এই যে থিকনেস গুলা এই ম্যাটেরিয়ালের D1 এই ম্যাটেরিয়ালের D2 এই থিকনেস গুলো আমরা এমন ভাবে নিব যাতে সেটা ফেজ ডিফারেন্স থিকনেস মানে থিকনেসের উপরে ডিপেন্ড করে পাথ ডিফারেন্সটা চেঞ্জ হবে, আর পাথ ডিফারেন্স থেকে ফেজ ডিফারেন্স কিভাবে টোয়াইস পাই এর ইন্টিজার মাল্টিপল হবে ওইভাবে ডিজাইন করলেই আমরা এই ক্ষেত্রে 100% রিফ্লেক্টেন্স পাবো। সো এটা হচ্ছে একটা 1D ফোটনিক ক্রিস্টাল। সো এখানে আলটিমেটলি ব্যান্ড গ্যাপ মানে এইখানে কেন সে এই ওয়েভলেন্থের লাইটটাকে রিফ্লেক্ট করে দিয়ে দিচ্ছে, এটা যদি আমরা একটু খেয়াল করি, যে এই স্ট্রাকচারের ক্ষেত্রে যখন দুই পাশ থেকে লাইট রিফ্লেক্ট হয়, ধরো এই পাশে যখন ট্রাভেলিং ওয়েভ আছে,
সো একটা সারফেস থেকে লাইট রিফ্লেক্ট হয়ে আসতেছে, আবার এই পাশ থেকে যখন লাইট রিফ্লেক্ট হচ্ছে তখন এই সারফেস থেকে আবার একটা রিফ্লেকশন হবে। সো দুই দিক থেকে যখন রিফ্লেক্টেড লাইট একটা আরেকটার উপরে মানে ইন্টারফেয়ার করে, তখন একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়। তো ওই স্ট্যান্ডিং ওয়েভের মোডগুলা ডিফারেন্ট থাকে। ডিফারেন্ট থাকে বলতে মানে স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে অনেকগুলা ব্যান্ড ক্রিয়েটেড হয়, যেহেতু এখানে অনেকগুলা ওয়েভ আছে। সো এই ক্ষেত্রে একদম লোয়েস্ট ব্যান্ড যেটা মানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম যেই ব্যান্ডের, ওইটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ব্যান্ড। সো এই ক্ষেত্রে যদি আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে ওমেগা 1 ধরি, তাহলে ওমেগা 1 ফ্রিকোয়েন্সির যে লাইটটা, ওইটা হচ্ছে, যেহেতু এটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তো এটার এনার্জি কি হবে, সবচেয়ে কম হবে। সো এখন এই লাইটটা মানে এই ওয়েভটা, যে ওয়েভের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, এই ওয়েভটা হচ্ছে তার এনার্জির ম্যাক্সিমাম পোরশন হাই ডাইইলেকট্রিক রিজিয়নে রাখতে চায় আর কি। সাপোজ এখানে আমাদের শেডেড ডাইইলেকট্রিক যেটা, এটা হচ্ছে হাই ডাইইলেকট্রিক, আর N1 যেটা, এটা হচ্ছে লাইট ডাইইলেকট্রিক। সো লোয়েস্ট ফ্রিকোয়েন্সি যে ব্যান্ডটা, এই ব্যান্ড হচ্ছে তার ম্যাক্সিমাম এনার্জি এই হাইয়েস্ট ডাইইলেকট্রিকে সবসময় মেনটেন করতে চায়। আর এর উপরের ব্যান্ড যেটা, ঠিক এর উপরের ব্যান্ড, এই ব্যান্ডটা হচ্ছে এই ব্যান্ডের অর্থোগোনাল। সো ওই ব্যান্ডটা হচ্ছে এইটার অপোজিট হয়। সো ওই ব্যান্ডটা হচ্ছে তার হাইয়েস্ট এনার্জিটা লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মেটেরিয়ালে রাখে। সো এই কারণে তাদের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি ডিফারেন্স ক্রিয়েট হয়। ওই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যে রিজিয়নে থাকে, ওই রিজিয়নের লাইটটা এই জায়গায় আসলে সে রিফ্লেক্ট করে দিয়ে দেয়, মানে ওই রিজিয়নের লাইটটাই তার গ্যাপের মধ্যে পড়ে আর কি। আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি, এগুলা হচ্ছে ইকে ডায়াগ্রাম, এনার্জি মোমেন্টাম ডায়াগ্রাম, তারপর ডিসপারশন রিলেশন যেটাকে আমরা বলি ওমেগা আর কে এর রিলেশনশিপ। তো এই ক্ষেত্রে আমরা যদি এই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি নেই আর এক্স অ্যাক্সিসে যদি মোমেন্টাম নেই, ওয়েভ ভেক্টর কে যেটাকে বলে, ওইটা যদি এগুলো হচ্ছে রেসিপ্রোকাল স্পেসে নিছি যে কে এ বাই টুয়াইস পাই, তাহলে যদি এটা বাল্ক স্ট্রাকচার হয়, তাহলে ডিসপারশন রিলেশন আমরা জানি ফ্রি স্পেসে একদম স্ট্রেট লাইন। সো এই ক্ষেত্রে ফটোনিক্স এর ক্ষেত্রে এরকম যে বাল্ক স্ট্রাকচারের ক্ষেত্রে যে এটা যদি একদম হোমোজিনিয়াস একটা একদম একটা হোমোজিনিয়াস পিস অফ মেটেরিয়াল হয় গ্যালিয়াম আর্সেনাইডের, তাহলে কি হবে, তাহলে মোমেন্টামের চেঞ্জটা এরকম হবে, মানে এই দুইটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। এটা যদি আমরা বলি ফার্স্ট ব্যান্ড, এটা যদি বলি সেকেন্ড ব্যান্ড, যে এখানে ওমেগা 1 আর ওমেগা 2 বলছিলাম। সো এইখানে এই জায়গায় যেহেতু দুইটাই হচ্ছে একই মেটেরিয়াল, সো ওমেগা 1 আর ওমেগা 2 এটা হচ্ছে ওমেগা 1 থেকে ওমেগা 2 তে কন্টিনিউয়াস হবে চেঞ্জটা, মোমেন্টামের সাথে ফ্রিকোয়েন্সি চেঞ্জটা তখন কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কিন্তু যখন হচ্ছে আমরা মাল্টি লেয়ার ইউজ করব, মানে এখন আমরা একটা পিস অফ মেটেরিয়াল ইউজ করতেছি না, একটার মাঝখানে আরেকটা, একটার মাঝখানে আরেকটা, এরকম করে একটা স্ট্যাক অফ ডাইইলেকট্রিক ইউজ করতেছি। তো এই দুইটার মধ্যে যদি ডাইইলেকট্রিক কন্ট্রাস্টটা কম হয়, যে এইটা ডাইইলেকট্রিক, একটা হচ্ছে আমরা নিছি গ্যালিয়াম আর্সেনাইড এই ক্ষেত্রে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। সো দুইটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কাছাকাছি, তাদের মধ্যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্সটা অনেক কম, যেটার কারণে এই জায়গায় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। মানে এই ফ্রিকোয়েন্সিটা তখন এইদিকে চলে আসে, এই ফ্রিকোয়েন্সিটা এইদিকে চলে আসে, এইদিকে চলে আসে এই ব্যান্ডেরটা। তো এইটার মাঝখানে একটা স্মল গ্যাপ তৈরি হয়েছে, ফটোনিক ব্যান্ড গ্যাপ। এখন যদি আমরা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশনটা আরো বাড়াই, যেমন এখন গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইডের জায়গায় আমরা এআর ইউজ করলাম, তাহলে এই দুইটার মধ্যে এখন একটা হিউজ গ্যাপ ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে লোয়েস্ট ব্যান্ড, এটা হচ্ছে এর উপরের ব্যান্ডটা, মানে এই জায়গায় যে ওমেগা 1 আর ওমেগা 2 বলছিলাম। তাহলে এই দুইটার মধ্যে এখন কি হয়েছে, একটা হিউজ গ্যাপ ক্রিয়েট হয়েছে। সো এই গ্যাপের মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা থাকে, যেমন এই জায়গায় 0.15 টু 0.25, সো এই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং যে ওয়েভলেন্থ আছে, ওই ওয়েভলেন্থের লাইট যদি এই স্ট্রাকচারে আসে, তাহলে ওই লাইটটা এই স্ট্রাকচার দিয়ে প্রপাগেট করতে পারে না, রিফ্লেক্ট হয়ে চলে আসে। সো এইটাকেই বলা হচ্ছে ফটোনিক ব্যান্ড গ্যাপ। তো এই ক্ষেত্রে খেয়াল করো এই জিনিসটা কিরকম করে হচ্ছে, যে এই রিজিয়নটা হচ্ছে তার ফটোনিক ব্যান্ড গ্যাপ, এই ওমেগা 1 আর ওমেগা 2 যেটা, এই দুইটা ব্যান্ডের মধ্যে ফার্স্ট ব্যান্ড আর সেকেন্ড ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, ওইটাকে আমরা বলতেছি ফটোনিক ব্যান্ড গ্যাপ।
যদি কোনো মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশন না থাকে তাহলে এটা স্ট্রেট লাইন হবে, কিন্তু যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশন থাকবে তখন হচ্ছে কি একটা হাই ডাইইলেকট্রিকে মানে হাইয়ার একটা রিজিয়ন থাকায় ওয়েভের একটা পোরশন মানে ওমেগা 1 ওয়েভ মানে ফ্রিকোয়েন্সির যে ওয়েভটা, ওই ওয়েভের ম্যাক্সিমাম এনার্জি হাইয়ার ডাইইলেকট্রিকে কনসেন্ট্রেট হয়। সো হাইয়ার ডাইইলেকট্রিকে যদি এনার্জি কনসেন্ট্রেট হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি কমে যায়, মানে হাইয়ার ডাইইলেকট্রিক রিজিয়নে যদি এনার্জি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে ওইটার ফ্রিকোয়েন্সিটা কমে যায়। সো এই ক্ষেত্রে খেয়াল করো এইদিকে তার ফ্রিকোয়েন্সি যে এরকম থাকার কথা ছিল তার চেয়ে তার ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। যদি হোমোজিনিয়াস হইতো তাহলে যে এরকম করে চেঞ্জ হওয়ার কথা ছিল তার চেয়ে এটা কমে গেছে। আর লোয়ার ডাইইলেকট্রিকে যে এনার্জিটা কনসেন্ট্রেট হয় ওইটার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এইটাতে যেটা কনসেন্ট্রেটেড হয়েছে ওইটার ফ্রিকোয়েন্সি যেভাবে কমার কথা ছিল ওইটা না হয়ে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। সো এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্সের কারণেই ফটোনিক ব্যান্ড গ্যাপটা ক্রিয়েট হয়েছে। সো এই জন্য এই দুইটার মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশন যত বেশি হবে এই ব্যান্ড গ্যাপটা তত বড় হবে, যেমন একটু আগে আমরা এক্সাম্পলে দেখছিলাম। সো এটাকে বলা হয়, এই রিজিয়নটাকে বলা হয় ফটোনিক ব্যান্ড গ্যাপ। এটা হচ্ছে অ্যালাউড মোডস ইন ফার্স্ট ব্যান্ড, এটা হচ্ছে অ্যালাউড মোডস ইন সেকেন্ড ব্যান্ড। এটা হচ্ছে ওমেগা কে রিলেশনশিপ মানে ইকে ডায়াগ্রাম অথবা ডিসপারশন রিলেশনশিপ আমরা বলতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি একটা 1D ফটোনিক ক্রিস্টালে কিভাবে ব্যান্ড গ্যাপ ক্রিয়েট হয়। তাহলে যদি আমরা এখন ফটোনিক ব্যান্ড গ্যাপকে ডিফাইন করি তাহলে কি বলতে পারি যে 1D photonic crystal has a band of frequencies over which it reflects the light, and conversely there is a stop band over which no transmission is possible through the dielectric stack. মানে এই ফটোনিক ক্রিস্টালের ক্ষেত্রে তাহলে আমরা এই জায়গায় একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি। সো এই ব্যান্ডের মধ্যে কি হয়, এই ব্যান্ডের ফ্রিকোয়েন্সি লাইট যদি আসে তাহলে এই লাইটটা এই স্ট্রাকচার দিয়ে প্রপাগেট করতে পারে না। সো এইটা মানে ট্রান্সমিশনটা পসিবল হয় না, এই মানে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সির লাইটটা এই স্ট্রাকচার দিয়ে ট্রান্সমিট করতে পারে না। সো এই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, সো এই ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি যেটা আমরা পাইলাম that represent waves that are not allowed to go through this periodic structure in the direction of refractive index variation, এই this band is called optical band gap or photonic band gap. এই যে আমরা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি পাচ্ছি যে ফ্রিকোয়েন্সির লাইট এই স্ট্রাকচার দিয়ে প্রপাগেট করতে পারতেছে না, ওই ব্যান্ডটাকে আমরা বলতেছি ফটোনিক ব্যান্ড গ্যাপ অথবা অপটিক্যাল ব্যান্ড গ্যাপ। সো এই ক্ষেত্রে দেখো আমাদের এই দিকে এই ফ্রিকোয়েন্সির লাইট যদি এই ডিরেকশনে ইনসিডেন্ট না হয়ে এই এই ডিরেকশনে ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু সে প্রপাগেট ইজিলি করতে পারবে। কারণ হচ্ছে কি এই ডিরেকশনে যদি আসে তাহলে সে একটা হোমোজিনিয়াস মিডিয়াম দেখতেছে, সো ওই মিডিয়াম দিয়ে সে ইজিলি প্রপাগেট করে চলে যাবে। সো এই ক্ষেত্রে ফটোনিক ব্যান্ড গ্যাপের ডেফিনিশনে এই জিনিসটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে কি ইন দ্য ডিরেকশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভেরিয়েশন। যেই ডিরেকশনে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশন হচ্ছে ওই ডিরেকশনে যদি এই ওয়েভলেন্থের লাইট আসে তাহলে সেইটা প্রপাগেট করতে পারবে না। সো এটাকে আমরা বলতেছি ফটোনিক ব্যান্ড গ্যাপ। তো সিমিলারলি যদি আমরা এখন 2D কেসে চিন্তা করি, 2D কেসে কি হবে, দুইটা ডিরেকশনে পিরিয়ডিক আর একটা ডিরেকশনে হোমোজিনিয়াস, পিরিয়ডিক along two of its axis and homogeneous along the third axis। সো এইটা একটা প্র্যাকটিক্যাল স্ট্রাকচার 2D ফটোনিক ক্রিস্টালের। এটা হচ্ছে এগুলা প্রত্যেকটা হচ্ছে ন্যানো ওয়্যার বা ডাইইলেকট্রিক কলাম বলা হয়। সো আমরা যদি এরকম করে নির্দিষ্ট ডিস্টেন্স পর পর ন্যানো ওয়্যারকে গ্রো করি তাহলে এইটার একটা ক্রস সেকশন নিলে দেখো আমরা স্ট্রাকচারটা পাবো এইরকম। দ্যাট মিনস এই জায়গায় একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই জায়গায় আরেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর মাঝখানে হচ্ছে এয়ার। সো এয়ার এর হচ্ছে আরেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো দুইটা সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাঝখানে আরেকটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো এইদিকে একটা পিরিয়ডিক ভেরিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্রিয়েট হইছে। সিমিলার এই ডিরেকশনে একটা পিরিয়ডিক ভেরিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্রিয়েট হইছে। সো এটার পিরিয়ডিসিটি হচ্ছে কি এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো এইটাকে বলা হয় ল্যাটিস কনস্ট্যান্ট। এই যে পিরিয়ডিসিটির যে একটা ন্যানোওয়্যারের সেন্টার থেকে আরেকটার সেন্টারের যে ডিসটেন্স এটাকে বলা হয় ল্যাটিস কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে তার রেডিয়াস। আর এটা হচ্ছে কি একটা ইউনিট সেল, মানে হচ্ছে কি এই ইউনিট সেলটা কিন্তু বারবার রিপ্রেজেন্ট হচ্ছে।
আমরা জাস্ট একটা পোরশন নিলে এই ইউনিট সেলটা পাবো। সো পরের পোরশনে কি এই ইউনিট সেলটা আবার রিপিট হচ্ছে, আবার এই ইউনিট সেলটা রিপিট হচ্ছে, মোটামুটি একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মতো। সো এটাকে বলা হয় ইউনিট সেল। আর এই ইউনিট সেলটা কি কোন শেপের আছে? স্কয়ার শেপের। এই জন্য এটাকে বলা হয় স্কয়ার ল্যাটিস। এই জন্য এই স্ট্রাকচার হচ্ছে স্কয়ার ল্যাটিস অফ ডাইইলেকট্রিক কলাম অফ 2D ফটোনিক ক্রিস্টাল। সো এই ক্ষেত্রে দেখো এক্স এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন দুইটা ডিরেকশনে আমাদের পিরিয়ডিক ভেরিয়েশন আছে। সো যেই লাইটটা তার ফোটনিক ব্যান্ড গ্যাপের মধ্যে পড়বে, ওই লাইটটা যদি এক্স ডিরেকশনে বা ওয়াই ডিরেকশনে প্রপাগেট করতে চায়, তাহলে ব্যান্ড গ্যাপের মধ্যে যে লাইটটা আছে ওই লাইটটা প্রপাগেট করতে পারবে না, ওই লাইটটাকে সে রিফ্লেক্ট করে দিয়ে দিবে। আর যদি জেড ডিরেকশন থেকে আসে তাহলে ইজিলি প্রপাগেট করে চলে যাবে, অনেকটা আগের মতোই। এই ক্ষেত্রে জাস্ট দুইটা ডিরেকশনে আমরা পিরিয়ডিসিটি পাচ্ছি। সো 1D আর 2D তে যে ব্যান্ড গ্যাপ পাচ্ছি আমরা, ওইটাকে পার্শিয়াল ব্যান্ড গ্যাপ বলা হয়, কমপ্লিট ফোটনিক ব্যান্ড গ্যাপ বলা যায় না। কারণ হচ্ছে কি 1D এর ক্ষেত্রে আমরা দেখতেছি জাস্ট একটা ডিরেকশনে আসলে ওইটা ব্যান্ড গ্যাপ হিসেবে কাজ করতেছে, কিন্তু অন্য দুইটা ডিরেকশন থেকে আসলে ওইটার গ্যাপ এক্সিস্ট করতেছে না। তো 2D এর ক্ষেত্রে সিমিলার, যদি আমরা এই ডিরেকশনে বা দুইটা ডিরেকশনে আসলে দেখতেছি যে এটা প্রপাগেট করতে দিচ্ছে না, কিন্তু অন্য এক জেড ডিরেকশন থেকে যদি আসে তাহলে ইজিলি প্রপাগেট করে চলে যাচ্ছে। সো এই ব্যান্ড গ্যাপটা কমপ্লিট না। আমরা যদি কমপ্লিট ব্যান্ড গ্যাপ পাইতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 3D তে যাইতে হবে। তো এটা হচ্ছে আরেকটা 2D ফটোনিক ক্রিস্টালের কেস। তো 2D ফটোনিক ক্রিস্টালে সাধারণত এই দুইটা স্ট্রাকচারই সবচেয়ে বেশি ইউজ হয়। একটা হচ্ছে এয়ার এর মধ্যে ডাইইলেকট্রিক কলাম, আর আরেকটা হচ্ছে ডাইইলেকট্রিকের মধ্যে এয়ার হোল। যে এইখানে যে স্ট্রাকচারটা এখানে হচ্ছে বাইরের যে সলিড মানে বাইরের যে স্ট্রাকচারটা আছে, টোটাল স্ট্রাকচারটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের। আর মাঝখানে আমরা কি করছি, কিছু মানে ম্যাটেরিয়াল কিছু এচিং করে নিছি, মানে ম্যাটেরিয়াল কিছু আমরা গর্ত করে দিয়ে দিছি আর কি, মানে গর্ত করে সরায় নিছি। তো এগুলো হচ্ছে এয়ার হোল হিসেবে কাজ করছে। সো এখানে হোয়াইট রিজিয়ন গুলো সবগুলো হচ্ছে এয়ার হোল, আর বাইরের রিজিয়নটা হচ্ছে ডাইইলেকট্রিক। সো এই স্ট্রাকচারের ক্ষেত্রেও সিমিলার, আমরা দুইটা ডিরেকশনে পিরিয়ডিসিটি এক্সিস্ট করে। সো এটা হচ্ছে একটা 2D ফটোনিক ক্রিস্টাল। কিন্তু এই ক্ষেত্রে ইউনিট সেলটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গুলার ল্যাটিস। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল্যাটিস স্ট্রাকচার অফ ডাইইলেকট্রিক হোলস অথবা এয়ার কলাম। এখন যদি আমরা কমপ্লিট ব্যান্ড গ্যাপ চাই, কমপ্লিট ফোটনিক ব্যান্ড গ্যাপ মানে যে কোনো ডিরেকশনে লাইট আসলেই এটার মধ্যে দিয়ে লাইট প্রপাগেশন যাতে না হয়, তাহলে আমাদের 3D কেসে যাইতে হবে। এখন একটা প্র্যাকটিক্যাল 3D ফোটনিক ক্রিস্টালের ডিজাইন মোটামুটি হচ্ছে এইরকম। এটাকে বলা হয় উড পাইল স্ট্রাকচার। মানে এটা হচ্ছে একটা 3D ফোটনিক ক্রিস্টাল। এইদিকে এইটাতে পিরিয়ডিসিটি তিনটা ডিরেকশনে আছে, যদিও এখান থেকে বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার কথাও না, যেহেতু এটা একটা 2D ফিগার। তো এটাকে বলা হয় উড পাইল স্ট্রাকচার। বা আরেকটা স্ট্রাকচার আছে 3D ফোটনিক ক্রিস্টালের, সেটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে ইয়াবলনোভিচ নামে একজন রিসার্চার, ওনার ল্যাবে এই কাজটা হয়েছিল আর কি। এই জন্য এই স্ট্রাকচারের নাম দেওয়া হয়েছে ইয়াবলনোভাইট, মানে এই যে ইয়াবলনোভাইট। তো এই স্ট্রাকচারটা কিভাবে ডিজাইন করা হয় এটা একটু খেয়াল করে, এটা খুব ইন্টারেস্টিং। সো এক্সপেরিমেন্টালি আমাদের এইরকম একটা স্ট্রাকচার 2D ফোটনিক ক্রিস্টাল যদি থাকে, তো ওইটা থেকে আমরা কিভাবে 3D স্ট্রাকচারটা ডিজাইন করতে পারি। সো এই ক্ষেত্রে যেটা করে সেইটা হচ্ছে কি, যে প্রত্যেকটা হোল, এই ক্ষেত্রে যে এয়ার হোল গুলো আছে, each hole is drilled 3 times at an angle of 35.26 degree away from the নর্মাল থেকে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর স্প্রেড আউট 120 ডিগ্রি অন দ্য অ্যাজিমুথ। একটা থেকে আরেকটা ডিস্টেন্স হচ্ছে 120 ডিগ্রি। এই ডিরেকশন থেকে যদি আমরা এয়ার হোল গুলা ড্রিল করি তিনটা ডিরেকশন, যেহেতু 120 ডিগ্রি, সো 360 ডিগ্রির জন্য তিনটা লাগবে, তিনটা ডিরেকশন থেকে যদি আমরা এয়ার হোল ড্রিল করি, মানে তাহলে যে স্ট্রাকচারটা ক্রিয়েটেড হয় ওইটা একটা এরকম স্ট্রাকচার হয়। ওইটা একটা 3D ফোটনিক ক্রিস্টাল হিসেবে কাজ করে। এই স্ট্রাকচারের নামই হচ্ছে ইয়াবলনোভাইট। সো এই স্ট্রাকচারের মধ্যে ফোটনিক ব্যান্ড গ্যাপটা হচ্ছে, আমরা যদি ওমেগা কে বা ইকে ডায়াগ্রামটা দেখি তাহলে ব্যান্ড গ্যাপটা হচ্ছে এইরকম, মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ব্যান্ড ক্রিয়েট হয় যেটার মধ্যে যে কোনো ডিরেকশনে লাইট আসলেই প্রপাগেশন অফ থাকে, প্রপাগেশন অফ লাইট পসিবল হয় না।
তো এটা একটা কমপ্লিট ফটোনিক ব্যান্ড গ্যাপ, মানে এনি ডিরেকশন, যে কোনো ডিরেকশন থেকে আসলেই ওখানে প্রপাগেশন পসিবল না। সো এটা হচ্ছে একটা কমপ্লিট ফটোনিক ব্যান্ড গ্যাপ। সো এখন আমরা একটু দেখি যে এই যে আমরা ফটোনিক ক্রিস্টাল স্ট্রাকচারটা পড়তেছি, সো এটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় আছে বা এইটা আমার কেন কাজে লাগবে। একটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন হচ্ছে যদি আমরা এই জায়গায় ডিফেক্ট ক্রিয়েট করতে পারি। ডিফেক্ট মানে হচ্ছে সাপোজ এই ক্ষেত্রে তো অনেকগুলা এয়ার হোল আছে, মানে অনেকগুলা কলাম অফ ডাইইলেকট্রিক আছে। সো আমরা যদি কি করি, একটা কলামকে আমরা যদি সরায়া দেই, মানে একটা কলাম অফ ডাইইলেকট্রিক যদি আমরা না রাখি, অথবা একটা কলাম অফ ডাইইলেকট্রিকে আমরা যদি রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ করে দিই, সাপোজ এইটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড আর মাঝখানে হচ্ছে এয়ার, আর রেড যেটা আছে ওইটা যদি আমরা এখন অন্য একটা ম্যাটেরিয়াল নিয়ে নেই, সাপোজ নিলাম সিলিকন, তাহলে কি হবে, এই টোটালটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড হিসেবে কাজ করছিল। তো গ্যালিয়াম আর্সেনাইডের যে ফটোনিক ব্যান্ড গ্যাপ আছে, ওই ব্যান্ড গ্যাপের মধ্যে যে ওয়েভলেন্থটা, যেমন আমরা যদি ধরি 1500 ন্যানোমিটার ধরো, তো 1500 ন্যানোমিটারের ওয়েভলেন্থ যদি এই রেড লাইনটা না থাকতো, তাহলে এই 1500 ন্যানোমিটারের ওয়েভলেন্থটা এই ডিরেকশনে আসলে প্রপাগেট করতে পারতো না। এখন রেড লাইনটা থাকার কারণে হচ্ছে এই রেড লাইন বরাবর 1500 ন্যানোমিটারের কোনো ব্যান্ড গ্যাপ নাই। সো এই জায়গায় যদি আমি একটা সোর্স রাখি, তাহলে 1500 ন্যানোমিটারের লাইটটা এইদিকে ইজিলি প্রপাগেট করতে পারবে। কিন্তু ওই লাইটটা কি হবে, যখন এই লাইন দিয়ে ঢুকবে, তখন এই লাইটটা এই ডিরেকশনে বা ওই ডিরেকশনে বের হইতে পারবে না, কারণ এই ডিরেকশনে তার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1550 ন্যানোমিটারে আছে, আবার ওই ডিরেকশনেও তার ব্যান্ড গ্যাপ হচ্ছে 1550 ন্যানোমিটারে আছে। সো এই ক্ষেত্রে আমরা লসলেস ভাবে লাইটটা ট্রান্সমিট করতে পারবো। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে লাইটের কোনো লস হবে না। সো এটা একটা ওয়েভ গাইডের মতো কাজ করবে, মানে লসলেস ওয়েভ গাইড। তো এই ক্ষেত্রে এরকম লসলেস ওয়েভ গাইড ক্রিয়েট করার ক্ষেত্রে এইভাবে ফটোনিক ক্রিস্টাল স্ট্রাকচার ইউজ করা হয়। তো এটার যেহেতু অপটিক্যাল ওয়েভ দ্বারা ট্রান্সমিট হচ্ছে, তো এই ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন রেটটাও অনেক বেশি হয়। আবার আমরা যদি লাইটকে কনফাইন করতে চাই, তাহলে কি করবো, একটা যদি পয়েন্ট ডিফেক্ট ক্রিয়েট করি, মানে জাস্ট একটা ন্যানোয়ারকে আমরা সরাই দিলাম, অথবা এই ন্যানোয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ করে দিলাম। এখন কোনোভাবে যদি এই পজিশনে লাইট আসে, তাহলে এই লাইটটা এই ডিরেকশনে এই ডিরেকশনে এই ডিরেকশনে এই ডিরেকশনে কোনো ডিরেকশনে যাইতে পারবে না। সো আমরা লাইটটাকে কি করলাম, একটা জায়গার মধ্যে কনফাইন করে রাখতে পারতেছি। যেমন 2D, এটা তো হচ্ছে 3D কেস, 2D তে যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন এই জায়গায় আমরা একটা লাইনকে সরায় দিছি, সো এটা এখানে একটা লাইন ডিফেক্ট ক্রিয়েট হয়েছে। আর এই জায়গায় কি করছে, একটা জাস্ট একটা ন্যানোয়ারকে সরায় দিছি, সো এখানে একটা পয়েন্ট ডিফেক্ট ক্রিয়েট হয়েছে। তো পয়েন্ট ডিফেক্টের ক্ষেত্রে যদি এই জায়গার মধ্যে তার ব্যান্ড গ্যাপের লাইট, ওয়েভলেন্থের লাইট আসে, তাহলে ওই লাইটটা কি হবে, এই জায়গার মধ্যে ট্র্যাপ হয়ে যাবে। এই ডিরেকশনে ওই ডিরেকশনে কোনো ডিরেকশনেই যাইতে পারবে না, কারণ প্রত্যেক ডিরেকশনেই প্রপাগেশন তার জন্য অফ, প্রপাগেশন করতে দিবে না ওই স্ট্রাকচারাল বিহেভিয়ারের কারণে। সো এই জায়গায় আমরা লাইটটাকে ট্র্যাপ করে দিলাম। আবার লাইন ডিফেক্ট যদি ক্রিয়েট করি, তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা এই জায়গাতে একটা সোর্স ইনজেক্ট করি, তো ওইটার ওয়েভলেন্থ, এই লাইটের ওয়েভলেন্থ যদি তার ব্যান্ড গ্যাপের মধ্যে থাকে, তাহলে ওই লাইটটা এই ডিরেকশনে লসলেস ভাবে প্রপাগেট করে চলে যাবে। এইদিকে কোনো লাইট বা এইদিকে কোনো লাইট লিক করতে পারবে না, কারণ এইদিকে তো তার জন্য প্রপাগেশন করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা লসলেস ট্রান্সমিশন অফ লাইট পাবো। তো এইরকম অ্যাপ্লিকেশনের জন্য কি ফটোনিক ক্রিস্টাল স্ট্রাকচার ইউজ করা হয়। যেমন সাপোজ এই ক্ষেত্রে দেখো একটা ওয়েভ গাইড ক্রিয়েট করা হয়েছে, এই দিক থেকে যখন সোর্স ইনজেক্ট করা হয়েছে তখন কিভাবে লাইটের প্রপাগেশন হচ্ছে ওইটা দেখা যাচ্ছে। এখন দুইটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে একটা 2D ফটোনিক ক্রিস্টাল। তো এই ক্ষেত্রে এই জায়গায় সোর্স আছে, এই ক্রিস্টালের এই যে সার্কেল গুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ন্যানো ওয়্যার, আর মাঝখানে হচ্ছে এয়ার রিজিয়ন। সো এই ক্রিস্টালের একটা ব্যান্ড গ্যাপ আছে, ওই ব্যান্ড গ্যাপের ওয়েভলেন্থের লাইট যদি আমরা এই সোর্স থেকে ইনজেক্ট করি, তাহলে কি রকম হয়, সিমুলেশনটা একটু দেখো। সিমুলেশন কি দেখা যাচ্ছে? সিমুলেশন দেখতে পাচ্ছ? জি স্যার, হালকা।
দেখো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই লাইটটা কিন্তু ভিতরে পেনিট্রেট করতে পারতেছে না, সব লাইটটা এই দুইটা তিনটা লেয়ারের পরেই কিন্তু রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো? এইদিকে কোনো আমরা ট্রান্সমিশন পাচ্ছি না। দ্যাট মিনস এই লাইটের ওয়েভলেন্থটা হচ্ছে তার ব্যান্ড গ্যাপের মধ্যে আছে। এখন যদি আমরা এটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে যেই ওয়েভলেন্থটা ব্যান্ড গ্যাপের মধ্যে নাই ওইরকম একটা ওয়েভলেন্থে নিয়ে যাই, তাহলে সিমুলেশনটা কিরকম হয় দেখো। এটা দেখছো? জি So, এই ক্ষেত্রে দেখো এই লাইটটা মনে হচ্ছে টোটালটাই প্রপাগেট করে চলে যাচ্ছে, যে এখানে যে কোনো স্ট্রাকচার আছে ওইটা সে ফিলই করতেছে না, মানে ইজিলি প্রপাগেশন করে চলে যাচ্ছে, ফুল ট্রান্সমিশন হচ্ছে। So, এরকম আর কি, যে যদি তার ব্যান্ড গ্যাপের মধ্যে লাইট থাকে তাহলে ওইটা প্রপাগেট করতে পারবে না, কিন্তু ব্যান্ড গ্যাপের বাইরের লাইটটা ইজিলি প্রপাগেট করতে পারবে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। কারো যদি কোনো কোয়েশ্চন থাকে বা এই ফটোনিক ক্রিস্টাল সম্পর্কে কিছু জানার থাকে তাহলে এখন জিজ্ঞেস করতে পারো। লাইন ডিফেক্টটা কি স্যার একবার বলা যাবে? বুঝি নাই। লাইন ডিফেক্টটা স্যার, লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্টটা হচ্ছে এই যে এই জায়গায় যেটা বলছিলাম, এই ক্ষেত্রে এইটা হচ্ছে টোটাল হচ্ছে একটা পিরিয়ডিক স্ট্রাকচার। এই জায়গা থেকে যদি আমরা একটা লাইনকে সরায়া দেই বা একটা লাইনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে এই জায়গায় যে ডিফেক্টটা ক্রিয়েট হবে ওটাকে বলা হচ্ছে লাইন ডিফেক্ট। সো এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর এই ক্ষেত্রে একটা আমরা ব্যান্ড ওয়েভ গাইড ক্রিয়েট করছি। সো লাইন ডিফেক্টের অ্যাডভান্টেজটা হচ্ছে কি, ওয়েভ গাইড হিসেবে কাজ করে, মানে লাইট ট্রান্সমিট করার জন্য লসলেস ভাবে আমরা এই লাইন দিয়ে লাইট ট্রান্সমিট করতে পারি। যেমন এই জায়গায় যদি খেয়াল করি, এই ক্ষেত্রে যদি আমরা লাইট এই জায়গায় লাইট সোর্স থেকে যদি লাইট ইনজেক্ট করি, তাহলে ওই লাইটটা জাস্ট এই ডিফেক্ট রিজিয়ন দিয়ে প্রপাগেট করতে পারবে, কিন্তু অন্য ডিরেকশনে সে প্রপাগেট করতে পারবে না, কারণ এই লাইটটা তার ব্যান্ড গ্যাপের মধ্যে পড়ে। সো ব্যান্ড গ্যাপের মধ্যে যদি লাইট পড়ে, এইদিকে একটা পিরিয়ডিক ভেরিয়েশন আছে, এদিকে পিরিয়ডিক ভেরিয়েশন আছে, সো এখানে ব্যান্ড গ্যাপ এক্সিস্ট করে। সো এই লাইটটাকে সে অন্য ডিরেকশনে প্রপাগেট করতে দিবে না, জাস্ট এই ডিরেকশনে লাইট চলে আসবে। সো বাইরের দিকে কোনো লস হবে না, কি লাইটের কোনো লস হবে না, লসলেস ভাবে আমরা লাইট ট্রান্সমিট করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার যে সিমুলেশনটা একটু আগে দেখলাম, সরি হ্যাঁ, স্যার, ওটা কোন সফটওয়্যার দিয়ে সিমুলেট করা হয়েছে? ও এটা মিপ সফটওয়্যারে করাইছে, MEEP, মিপ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা তোমরা চাইলে ইউজ করতে পারো। MIT-র একটা ওপেন সোর্স সফটওয়্যার আছে, মানে এটাতে লাইসেন্স লাগে না, ইজিলি ইউজ করা যায়। সো ওই সফটওয়্যার দিয়ে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিমুলেশন করা যাবে আর কি, ফটোনিক ক্রিস্টালের যে কোনো সিমুলেশন করা যাবে। আর স্যার এই যে এখানে যে একটা সোর্স ছিল, মানে এই সোর্সটা সিমুলেশন করার জন্য, জি স্যার, এটাকে আমরা কোন সোর্স, মানে ডাইপোল সোর্স থাকে, তারপর মোড সোর্স থাকে, এই গসিয়ান শেপ সোর্স হ্যাঁ, থাকে? এইটা হচ্ছে একটা পয়েন্ট সোর্স, মানে জাস্ট ও একটা আচ্ছা পয়েন্টে ডাইপোল সোর্স বলতে পারো তুমি, একটা মানে একটা পয়েন্ট সোর্স ইউজ করা হয়েছে আর কি। আচ্ছা স্যার। সো পয়েন্ট সোর্স থেকে লাইট হচ্ছে তোমার স্ফেরিক্যালি ইমিট হয়, সো এই জন্য এইখান থেকে সব দিক থেকে লাইট ইমিট হচ্ছে। আচ্ছা স্যার। আর কার কোনো কোয়েশ্চেন আছে? আর যদি তোমরা এই ব্যান্ড ডায়াগ্রাম গুলা, যে এই জায়গায় যে ব্যান্ড ডায়াগ্রাম গুলা দেখাইছি, কেউ যদি এরকম একটা স্ট্রাকচার থেকে এই ব্যান্ড ডায়াগ্রাম গুলো ক্রিয়েট করতে চাও, যে ব্যান্ড ডায়াগ্রাম গুলো যদি আমি জেনারেট করতে চাই বা দেখতে চাই, তাহলে এইটা করার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে MPB বলে। সো ওই সফটওয়্যারে ইজিলি এরকম করে ব্যান্ড ডায়াগ্রাম দেখা যায়, যে কোনো স্ট্রাকচারের ফটোনিক ব্যান্ড গ্যাপটা কোন রিজিয়নে আছে ওইটা বের করা যায় আর কি। স্যার আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার আমার এখানে ব্যান্ড গ্যাপটা ইউজ করার, মানে ব্যান্ড গ্যাপটা এক্সট্রাক্ট করার দরকার কি? ব্যান্ড গ্যাপটা ইউজ করার, মানে স্যার ব্যান্ড গ্যাপটা আমার জানার প্রয়োজনটা কি? ব্যান্ড গ্যাপটা জানার প্রয়োজন হচ্ছে তুমি
এই যে স্ট্রাকচারটা ডিজাইন করছো ওই স্ট্রাকচারটা কোন ওয়েভলেন্থের লাইটকে প্রপাগেট করতে দিবে, কোন ওয়েভলেন্থের লাইটকে সে প্রপাগেট করতে দিবে না, এটা তো তোমার জি জানা স্যার। লাগবে। যেমন তুমি যদি ধরো অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের জন্য আমরা যে লাইট ইউজ করি ওইটার ওয়েভলেন্থ হচ্ছে 1550 ন্যানোমিটার। এখন জি তুমি স্যার। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের জন্য একটা স্ট্রাকচার ডিজাইন করলা যে এটা হচ্ছে 1550 ন্যানোমিটারে কাজ করে না, তাহলে তো হবে না, বুঝতে পারছো? আচ্ছা স্যার। স্যার সফটওয়্যারটার নামটা আরেকবার বলবেন স্যার? কোনটা? এই ওই ব্যান্ড গ্যাপ। এমপিবি, এমআইটি ফটোনিক্স ব্যান্ড। এটা কি ওপেন সোর্স? হ্যাঁ ওপেন সোর্স এটা। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, ঠিক আছে তাহলে আমরা শেষ করে দেই।